পুরুষ মানুষে অঙ্ক পারিস না, তারপর কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক পারে না তার সেখানে প্রবেশ নিষেধ। এমনকি স্বর্গের দরজাতেও ওই একই কথা লেখা আছে। যদি সেখানে যেতে চাস তো স্কুলে কি বিভীষিকাই না ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করতাম, উনি জাস্ট একবার চোখ বুলিয়েই ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যেতেন, তারপর খসখস করে অঙ্কটা করে দিলেন। মনে হতো যেন পৃথিবীর সব অঙ্ক ওর মুখস্থ। বরং মুখস্থ করলে কম বলা হবে, মনে হয় বোর্ডের মধ্যে আগের থেকেই অঙ্কটা করে দেওয়া আছে, কেউ দেখতে পাচ্ছি না, শুধু উনি দেখতে পাচ্ছেন, জাস্ট হাত বুলিয়ে চলেছেন। কিন্তু ওই ছাত্ররা অঙ্ক না পারলে ওর হাত থেকে রেহাই নেই। প্রচন্ড হাতের এক চড় খেয়ে মাথা ঘুরে যেত। তাই অঙ্কে যারা 100-র মধ্যে 100 পেত, তারাই ওর ভয়ে তটস্থ থাকত। আর আমাদের মতো 20-25 পাওয়া ছাত্ররা, তাদের যে কি অবস্থা সেটা সহজেই অনুমান করা যায়। তাই আমরা ওর হাত থেকে একটু দূরেই থাকতাম। যাই হোক, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়েও কিন্তু আমরা অঙ্কের হাত থেকে রেহাই পেলাম না, না ওই অঙ্কের মাস্টার মশাইয়ের হাত থেকে রেহাই পেলাম। এমএ পাস করেছি, তখনও রাত্রিবেলা ঘুমিয়ে আছি। হঠাৎ দেখতে পাচ্ছি পরীক্ষার লাস্ট বেল বড় বড় অঙ্ক, একটা অঙ্ক মিলছে না। এমন সময় ওই মাস্টার মশাই গার্ড হয়ে এসে একেবারে তাপু খিচিয়ে বলছে, একটা অঙ্কও তো পারছিস না, হ্যাঁ কি করছিস তুই? সব অঙ্ক ভুল, শেষ ঘন্টাটাও পড়ে গেছে, তাড়াতাড়ি কর, অঙ্কগুলো তো পারছিস না, কি করলি? হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। চোখ মেলে দেখি আমি তখন আমার ঘরে ঘুমিয়ে আছি। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে পড়ল, এখন আর আমাকে অঙ্ক কষতে হয় না, আমি এখন কলেজে বাংলা পড়াই। একদিন এক পত্রিকার পক্ষ থেকে আমার কাছে একটা ফরমাশ এলো যে আমাকে আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে, মানে ওদের পত্রিকার জন্য গল্প লিখে নিতে হবে। তা আমি জানালুম যে লেখক হিসাবে আমি নিতান্তই সামান্য ব্যক্তি, তাই আমার কথা কেই বা শুনবে। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমার ছেলেবেলায় তেমন কোনো ঘটনা ঘটেই নেই যা নিয়ে গল্প লেখা যায়। যাই হোক, পত্রিকার কর্তৃপক্ষ তো আমাকে ছাড়ছেই না। পরে জানতে পারলাম, সাহিত্যের যারা বিখ্যাত ব্যক্তি, ইন্দ্র, চন্দ্র, বরুণ, মানে এরকম দেবস্থানীয়, তারা নাকি এই পত্রিকাকে রিজেক্ট করেছে, তারা লিখবেন না। তাই আর কি আমার কাছে। যাই হোক, একদিকে ভালোই হলো, বুঝতে পারলাম যে এই পত্রিকায় যেহেতু খুব ভালো লেখকরা লিখছেন না, সাহিত্যিকরা লিখছেন না, তাই এই পত্রিকার গ্রাহক খুব বেশি নয়। তাই নির্ভয়ে একটা লেখা লিখে পাঠানো যেতেই পারে। যাই হোক,
কি লিখি কি লিখি কি লিখি মাথায় আসছে না কিছু। আমার ছোটবেলার গল্প কি লিখি, হঠাৎ মনে পড়ে গেল মাস্টার মশাইয়ের কথা, আমার সেই অঙ্কের মাস্টার মশাইয়ের কথা। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ, দিলুম লিখে সেই মাস্টার মশাইয়ের সাত কাহন যাকে বলে, তার সঙ্গে একটু একটু কল্পনা মিশিয়ে একটা বেশ কাহিনী দাঁড়ালো যাকে বলে। শুধু তাই নয়, এখন তো আমি নিজে শিক্ষক, তাই সেই গল্পটার সঙ্গে একটু সদুপদেশও দিয়ে দিল। লিখলুম যে ওভাবে পড়ানো হয় না, অঙ্ক শেখানো হয় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব প্রাপ্তি হয়। আমাকে আপনি মেরে মেরে যে অঙ্ক শেখানোর চেষ্টা করেছিলেন, তাতে আমি অঙ্ক তো শিখিনি, বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি। যাই হোক, লেখাটা তো দিলুম পাঠিয়ে সে পত্রিকা কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ তো খুশি হয়ে আমাকে সে লেখার একটা পারিতোষিক বাবদ বা সাম্মানিক বাবদ আমাকে 10 টাকা উপহারও দিল। আমি ভাবলাম যাই পাই এই লাভ, মাস্টার মশাইয়ের কাছ থেকে তো কিছু শিখতে পারিনি, এই 10 টাকাই লাভ হোক। তারপর সত্যি বলতে কি, সেই লেখাটার কথাও ভুলে গেল, এমনকি মাস্টার মশাইয়ের কথাও ভুলে গেল। আসলে বর্তমানটা অতীতের উপর এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছিল, এতটাই ব্যস্ত হয়ে পড়ল, ওসব আর মনে রইল না। ঠিক এমন সময় আমাদের এই বাংলাদেশেরই এক প্রান্তের এক কলেজ থেকে আমার ডাক এলো। তাদের একটা বার্ষিক অনুষ্ঠানে, ওই সমাবর্তন উৎসব ওরকমই একটা, সেখানে প্রধান অতিথি হয়ে যেতে হবে আর বক্তৃতা দিতে হবে। অ্যাকচুয়ালি এই ধরনের অনুষ্ঠানগুলোতে কি হয় বলুন তো, বিনে পয়সায় বেড়ানো যায়। তাছাড়া এই নিজের শহর থেকে যতটা বাইরে যাওয়া যায় তত সম্মানও বেশি পাওয়া যায়। নিজের এলাকার চড়ুই পাখিও বাইরের রাজহাঁসের মর্যাদা পায়। তাই সুযোগটা আর হাতছাড়া করলাম না, চলে গেলাম সেই কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে। প্রধান অতিথি বলে কথা, গিয়ে পৌঁছতেই তো একেবারে হই হই রই রই ব্যাপার। চা, খাবার, আতিথেয়তা সবকিছু মিলিয়ে একটা বিরাট মাপের উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, সঙ্গে 2-4 জন সম্ভ্রান্ত ব্যক্তি এসে রীতিমতো আলাপ আলোচনা, দারুণ ব্যাপার। কয়েকজন তো আবার অটোগ্রাফের খাতাও বাড়িয়ে দিলুম অটোগ্রাফ, তার সাথে কিছু বাণীও আবার লিখে দিলাম ফ্রিতে, বুঝতেই পারছেন। তো মঞ্চে উঠলুম, সভায় বক্তৃতা দিতে আমার নাম ঘোষণা করা হলো। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, বুঝলেন না। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম। কার একটা ইংরেজি কোটেশন মুখস্থ ছিল, কাউকে বলবেন না, ওটা বার্নার্ড শর নাম দিয়ে চালিয়ে দিলুম। কেউ বুঝতে পারেনি। বক্তৃতা তো দিলাম, দিয়ে তারপর যুবকদের উদ্বুদ্ধ করে টেবিলে একটা কিল মেরে যখন বক্তৃতা শেষ করলাম, তখন ফুলদানিটা অল্পের জন্য রক্ষা পেল। তারপর বুঝলেন না, হাত তালিতে কান পাতা যাচ্ছে না, কান ফাটানো আওয়াজ। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত আমাকে
দেখে বললেন, ভারী চমৎকার বলেছেন, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললাম, হ্যাঁ, আজ আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারল না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে অবাক। তারা বলছে, শরীর ভালো নেই তাতেই এই, শরীর ভালো থাকলে তো মানে প্রলয় হয়ে যেত আর কি। যাই হোক, আমিও বেশ প্রসন্ন মনে বসে তারপর চা নিয়ে চা খাচ্ছি। এমন সময় একটা ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। আমি ভাবলাম হয়তো আমাকে উনি কোনো অভিনন্দন টন্দন জানাবেন, খুশি হয়েছেন হয়তো আমার বক্তৃতায়। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। চাটা শেষ করে আমি গেলাম সে ভদ্রলোকের সঙ্গে দেখা করতে। কলেজের ছোট মাঠটা, হালকা আলো আধার। প্রথমে বুঝতে পারিনি, লম্বা কুজো মতো বয়স্ক এক ভদ্রলোক, মাথায় চুলগুলি পাকা, চকচক করছে। ডাকলেন, সুকুমার। চমকে উঠলাম আমি। এখানে এখানে আমার নাম ধরে কে ডাকলো? এই ডাক আমার খুব চেনা। আমার বুকের মধ্যে একটা শিহরণ বয়ে গেল। উনি বললেন, আমায় চিনতে পারছো সুকুমার? আমি আর বলতে হলো না, চিনতে পেরেছি। সেই ডাক। আমি আমি ভয়ে কেমন কুঁকড়ে গেলাম। মনে হলো এখন পিঠের উপর একটা প্রকাণ্ড চর। ভয় আমি আড়ষ্ট হয়ে আমার মাথাটা তার পায়ের কাছে নেমে এলো। মাস্টার মশাই, আপনি? বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুজেছি। বাড়ি থেকে বিশেষ বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বক্তৃতা দিয়েছো বাবা, আমি খুব খুশি হয়েছি, খুব। কিন্তু কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র মাস্টার মশাই, ছুরির ফলার মতো চকচক করতে ওনার চোখ, ওনাকে ফাঁকি দেওয়া যায় না। আমি বুঝতে পেরেছি আমার বক্তৃতার ফাঁপা ফানুস মাস্টার মশাইয়ের কাছে ধরা পড়ে গেছে। উনি হয়তো বুঝতে পেরেছেন আমার বক্তৃতা ঠিকঠাক হয়নি। আর যদি না পারেন তাহলে বুঝবো ওনার বয়স হয়েছে। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। শুধু বললাম, স্যার, আপনার সামনে। উনি আর বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব সুকুমার। কিছুই দিতে পারেনি তোমাদের, শুধু শাসন করেছি, শাসন।
আজ তোমরাই আমাদের মুখ উজ্জ্বল করেছ। বলি পকেট থেকে একটা শতচ্ছিন্ন পত্রিকা বের করল। এ তো সেই পত্রিকা, যে পত্রিকায় আমি মাস্টার মশাইয়ের নামে উনি পত্রিকাটা বের করে আমায় দিয়ে বললেন আমার ছেলে এনে দিয়েছে। বলেছে, দেখো বাবা, তোমার ছাত্র তোমাকে নিয়ে লিখেছে। আমি খুব খুশি হয়েছে সুকুমার। আমি বললাম ওকে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, অমর করে দিয়েছে। আমি এই পত্রিকাটা না আমার সঙ্গে সঙ্গে রাখি। আমার বন্ধুরা কি বলে জানো? বলে, ঠিক হয়েছে, যেমন খুব করে শাসন করতেন, মারতেন, এবার দিয়েছে না দু কথা শুনিয়ে। আমি বলি, ছাত্ররা তো আমাদের সন্তানের মতো। বাবা মা ভুল করলে ওরা তো ধরিয়েই দেবে। তুমি খুব ভালো করেছো সুকুমার, ভালো করেছো। জানো সুকুমার, আনন্দে আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিল, কিন্তু সাহস হয়নি সেটা পাঠাতে। তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, এখন আর মাস্টার মশাই আমাকে চিঠি লিখে চিঠি পাঠাতে সাহস পাননি। উনি আর বলতে পারলেন না। আবছা আলোয় দেখলাম তার চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা ও ক্ষমার এক মহাসমুদ্রের সামনে আমি দাঁড়িয়ে আছি। কোটি কোটি মণিমাণিক্য দিয়েও যে স্নেহ পাওয়া যায় না, কুবেরের সমস্ত ধন দিয়েও যে ক্ষমা পাওয়া যায় না, আমি কিনা মাত্র 10 টাকা দিয়ে সে মাস্টার মশাইকে বিক্রি করে দিলুম। এই লজ্জা আমি কোথায় রাখবো? নমস্কার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত একটি ছোট গল্প দাম, সেটাকে অবলম্বন করে একটু বলার চেষ্টা করলাম। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের মাস্টার মশাই ও দিদিমণিদের ভূমিকা কতটা, তাকে আমরা একবার ভেবে দেখি। সত্যি তারাই আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেছেন। তাদের ঋণ কখনো শোধ করার নয়। তাদের ভালোবাসা, স্নেহ, মমতা অতুলনীয়। তাই সকল মাস্টার মশাই ও দিদিমণিকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি।